বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা সকলকে আসসালামু আলাইকুম। কর্তৃত্ববাদী শাসন থেকে প্রকৃত গণতান্ত্রিক শাসন উত্তরণ কখনো পরিষ্কার বা স্বস্তিদায়ক প্রক্রিয়া নয়। ইতিহাস এ বিষয়ে দ্ব্যর্থহীন। দীর্ঘস্থায়ী স্বৈরতন্ত্র থেকে বেরিয়ে আসা প্রতিটি সমাজ একই মৌলিক দ্বিধার মুখোমুখি হয়েছে। প্রতীত শাসনের যন্ত্রপাতি নিয়ে কি করবে? কর্মকর্তাদের, অনুগতদের, সুবিধাভোগীদের, নীরব সহযোগীদের, যারা প্রতিটি বিভাগে কাজ করছে, প্রতিটি প্রতিষ্ঠান পরিচালনা করেছে এবং দমন পীড়নের যন্ত্রকে মসৃণভাবে চালু রেখেছে। এই প্রশ্নের উত্তর প্রায় অন্য যে কোনো কিছুর চেয়ে বেশি নির্ধারণ করে যে একটি উত্তরণ সফল হয় নাকি যে ধরন থেকে মুক্তি পেতে চেয়েছিল সেদিকেই ফিরে যায়। বাংলাদেশ আজ ঠিক এই সংকটের মুখে দাঁড়িয়ে আছে। 2024 সালের জুলাইয়ের গণ অভ্যুত্থান, যা 15 বছরের ক্রমবর্ধমান কর্তৃত্ববাদী শাসনের পর শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছিল, তা ছিল দেশের ইতিহাসের অন্যতম অসাধারণ গণ আন্দোলন। শিক্ষার্থী ও নাগরিকরা বিশাল ব্যক্তিগত মূল্য দিয়ে রাস্তায় নেমেছিল, শত শত নিহত হয়েছিল, হাজার হাজার আহত হয়েছিল এবং অসম্ভব মনে হওয়া কাজটি সম্পন্ন করেছিল। এমন একটি গভীরভাবে প্রথিত সরকারকে সরানো, যা 1.5 দশক ধরে দেশের প্রতিটি গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ফাঁপা করে দিয়েছিল। এরপর যে অন্তর্বর্তী সরকার এসেছিল, সে এমন একটি রাষ্ট্র পেয়েছিল যার বেসামরিক প্রশাসন, গোয়েন্দা সংস্থা, বিচার বিভাগ, আইন প্রয়োগকারী সংস্থা এবং সরকারি প্রতিষ্ঠানগুলো 1.5 দশকের পদ্ধতিগত রাজনৈতিক পৃষ্ঠপোষকতার মাধ্যমে স্থাপিত আওয়ামী লীগের অনুগতদের দ্বারা পরিপূর্ণ ছিল। এই অনুপ্রবেশকে মুহূর্তের দাবি অনুযায়ী দৃঢ়তার সাথে মোকাবেলা করতে সরকার যা করতে ব্যর্থ হয়েছিল, রাজনৈতিক সতর্কতা, প্রাতিষ্ঠানিক অক্ষমতা বা নির্বাচিত সরকার না হওয়ার সীমাবদ্ধতা, যাই হোক, তা এখন তার পরিণতি দেখাচ্ছে। সবচেয়ে সহজে মনে আসা ঐতিহাসিক সমান্তরাল হলো নাৎসি পরবর্তী জার্মানি, যেখানে মিত্রশক্তি ডিনাজিফিকেশন নামে পরিচিত একটি প্রক্রিয়া বাস্তবায়ন করছিল। সরকারি কর্তৃত্ব, বিচার বিভাগ, শিক্ষা, মিডিয়া এবং প্রশাসনের পদ থেকে নাৎসি পার্টির সদস্যদের পদ্ধতিগতভাবে অপসারণ। প্রক্রিয়াটি অসম্পূর্ণ ছিল, কিন্তু এর মৌলিক যুক্তি সঠিক ছিল। একটি নতুন গণতান্ত্রিক ব্যবস্থা তাদের দ্বারা গড়া যায় না যাদের ক্যারিয়ার, আনুগত্য এবং প্রবৃত্তি সেই শাসনের সেবায় গঠিত হয়েছিল যাকে প্রতিস্থাপন করা হচ্ছে। পশ্চিম জার্মানির একটি স্থিতিশীল গণতন্ত্র হিসেবে শেষ পর্যন্ত সাফল্য আংশিকভাবে নুরেমবার্গ বিচারের উপর নির্মিত হয়েছিল, যা প্রতিষ্ঠিত করেছিল যে রাষ্ট্রীয় অপরাধে অংশগ্রহণ ব্যক্তিগত জবাবদিহিতা বহন করে। একটি কাছের আঞ্চলিক উদাহরণ হলো পাকিস্তান সামরিক থেকে বেসামরিক শাসনে বিভিন্ন উত্তরণে যা হয়নি তা। প্রতিবারই নতুন সরকার ক্ষমতায় এসেছে, পূর্ববর্তী ব্যবস্থার গভীর নেটওয়ার্ক আমলাতন্ত্রে, গোয়েন্দা সংস্থায়, সামরিক বাহিনীর অনানুষ্ঠানিক রাজনৈতিক কার্যক্রমে অক্ষত থেকেছে এবং মাস বা বছরের মধ্যে সেই নেটওয়ার্কগুলো নতুন ব্যবস্থাকে অস্থিতিশীল করতে সক্রিয়ভাবে কাজ করেছে। শিক্ষাটি বারবার দেরিতে শেখা হয়েছে। পুরনো ব্যবস্থার অবকাঠামো অক্ষত রেখে নতুনটি গড়া চেষ্টা করা আগাছার শিকড় অপসারণ না করে বাগান করার চেষ্টা করার মতো। বাংলাদেশে এখন যা দৃশ্যমান তা অসম্পূর্ণ উত্তরণ সম্পর্কে যারা সতর্ক করেছিলেন তাদের সবচেয়ে খারাপ আশঙ্কাকে নিশ্চিত করছে। হাসিনা শাসনের সহযোগী ও সমর্থকরা, যারা 15 বছর ধরে বেসামরিক প্রশাসন, গোয়েন্দা সেবা, আইন প্রয়োগকারী সংস্থা, মিডিয়া এবং বিচার বিভাগ জুড়ে পদ দখল করেছিল, তারা হাসিনার পালিয়ে যাওয়ার সাথে সাথে অদৃশ্য হয়ে যায়নি। তারা একটি সময়ের জন্য চুপ হয়ে গিয়েছিল। এই ধরনের নেটওয়ার্কগুলো পতনের পরপরই সবসময় তাই করে এবং তারপর সময়ের সাথে সাথে এবং একটি সরকারের উপলব্ধি যে দৃঢ়তার সাথে কাজ করতে অনিচ্ছুক বা অক্ষম,
তারা আবার উপরিভাগে আসতে শুরু করে। দে স্টার্ট সারফেসিং, তারা গর্ত থেকে বেরিয়ে আসতে থাকে। মিডিয়ায়, টক শোতে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, গোপালগঞ্জ এবং চট্টগ্রামের সেলিমপুর এলাকার মতো জায়গায় সংগঠিত যেসব খোলাখুলি কার্যক্রম, একটি ধরন দৃশ্যমান হয়ে উঠেছে আওয়ামী লীগকে পুনর্বাসিত করার, তার প্রত্যাবর্তনকে স্বাভাবিক করার এবং এমন পরিস্থিতি তৈরি করার পদ্ধতিগত প্রচেষ্টা, ইচ্ছাকৃতভাবে অস্থিতিশীলতা সহ, যা এই প্রত্যাবর্তনকে প্রয়োজনীয় বা অনিবার্য মনে করতে পারে। এটি অনুমান নয়, এটি একটি চেনা কৌশল বটে। আর্জেন্টিনায় পেরেনিস্ট নেটওয়ার্কগুলো 1955 সালে হুয়ান পেরেনি ক্ষমতাচ্যুত হওয়ার পর ঠিক এটাই করেছিল। ট্রেড ইউনিয়ন, পাড়া সংগঠন এবং সহানুভূতিশীল মিডিয়া ব্যক্তিত্বদের মাধ্যমে সাংগঠনিক সংহতি বজায় রেখে এবং প্রত্যাবর্তনের জন্য পরিস্থিতির অপেক্ষা থেকে 2003 সালের পর ইরাকে বাথিস্ট নেটওয়ার্কগুলো ভিন্ন প্রেক্ষাপটে হলেও অনুরূপভাবে তার কখনো খালি না করা প্রশাসনিক পদের মাধ্যমে নিজেদের পুনর্গঠিত করেছিল। প্রতিটি ক্ষেত্রে নূতন ব্যবস্থার পুরনো ব্যবস্থার মানবিক অবকাঠামোকে প্রাতিষ্ঠানিক প্রভাবের পথ থেকে ব্যাপকভাবে অপসারণ করতে ব্যর্থতা নিজের দুর্বলতার পরিস্থিতি তৈরি করেছিল। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির গোয়েন্দা ব্যর্থতার মাত্রাটি বিশেষ মনোযোগের দাবি রাখে। একটি গোয়েন্দা সংস্থা যা 15 বছর রাষ্ট্রের পরিবর্তে একটি রাজনৈতিক শাসনের সেবায় নিয়োজিত ছিল, তা রাতারাতি নিজেকে রূপান্তরিত করে না। এর প্রাতিষ্ঠানিক সংস্কৃতি, তার অনানুষ্ঠানিক আনুগত্য, তার তথ্য ভাগাভাগি এবং তথ্য দমনের ধরন, তার তথ্যদাতা ও যোগাযোগের নেটওয়ার্ক, এই সব কিছু একটি নির্দিষ্ট রাজনৈতিক প্রকল্পের সেবায় গড়ে উঠেছিল। যখন সেই প্রকল্প পড়ে যায়, সংস্থাটি সক্রিয়ভাবে নতুন ব্যবস্থায় সেবায় পুনর্বাসিত হয় না। এর অনেক সদস্য আদর্শগতভাবে বা বৈষয়িকভাবে পুরনো ব্যবস্থায় বিনিয়োগ করা থাকে। কেউ সক্রিয়ভাবে তথ্য পাস করে, অন্যরা কেবল এমন গোয়েন্দা তথ্যে কাজ করতে ব্যর্থ হয় যা তাদের সবাইকে পৃষ্ঠপোষকদের ক্ষতি করবে। ফলাফল হলো এমন একটি গোয়েন্দা সমাজ যা সর্বোত্তম ক্ষেত্রে অবিশ্বস্ত এবং সর্বনিম্ন ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে সেই সরকারের বিরুদ্ধে কাজ করছে যাকে নামমাত্র সেবা করে। শেখ হাসিনার ব্যাপারে বাংলাদেশের মানুষ নিজেরা কি চায় সে বিষয়ে বিভ্রান্ত নয়। তার প্রত্যাবর্তনের আকাঙ্ক্ষা বাস্তব, কিন্তু এটি পুনর্বাসনের নয়, জবাবদিহিতার আকাঙ্ক্ষা। তার শাসনের বিরুদ্ধে অভিযুক্ত অপরাধগুলো গুরুতর: বিচার বহির্ভূত হত্যা, জোরপূর্বক গুম, বিক্ষোভকারীদের গণহত্যা, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর পদ্ধতিগত ধ্বংস এবং দায়মুক্তির সংস্কৃতির প্রথিতকরণ, যা নিরাপত্তা বাহিনীকে রাজনৈতিক সন্ত্রাসের হাতিয়ার হিসাবে কাজ করতে দিয়েছিল। এগুলো দলীয় অভিযোগ নয়, এগুলো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ এবং জাতিসংঘের মানবাধিকার দপ্তর সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো দ্বারা নথিভুক্ত। যে মানুষেরা 2024 সালের জুলাইয়ে রাস্তায় নেমে জীবন দিয়েছিল, তারা এটা করেনি যাতে তাদের মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিরা শেষ পর্যন্ত একটি দুর্বল উত্তরণের পিছনের দরজা দিয়ে রাজনীতিতে ফিরে আসতে পারে। বর্তমান সরকারের প্রতি আস্থার অবনতি তাই কেবল একটি রাজনৈতিক সমস্যা নয়, এটি একটি নিরাপত্তার সমস্যা। একটি সরকার যাকে এমন একটি নেটওয়ার্কের প্রতি অতিরিক্ত নমনীয় মনে করা হয় যা সক্রিয়ভাবে এটির বিরুদ্ধে সংগঠিত হচ্ছে, তা সেই জনগণের আস্থা হারাবে যারা এটিকে ক্ষমতায় এনেছে। সেই আস্থার ক্ষতি একটি শূন্যতা তৈরি করে এবং কর্তৃত্ববাদ পরবর্তী উত্তরণে শূন্যতাগুলো বিপজ্জনক। যা প্রয়োজন তা হলো শুধু কঠোরতা নয়, প্রয়োজন আইনের শাসনের প্রতি অঙ্গীকার, যা প্রতিশোধের হাতিয়ারে পরিণত না হয়ে প্রকৃত জবাবদিহিতা নিশ্চিত করে। প্রাতিষ্ঠানিক কর্তৃত্বের পদ থেকে আওয়ামী লীগের
অনুগতদের অপসারণ রাজনৈতিক বিরোধিতার নির্মূল নয়, এটি এমন একটি রাষ্ট্রীয় সংস্থা গড়ার মৌলিক পূর্বশর্ত যা নিরপেক্ষভাবে কাজ করতে পারে। অপরাধ সংগঠনকারীদের স্বচ্ছ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচারের মুখোমুখি করতে হবে। রাজনৈতিক পৃষ্ঠপোষকতার মাধ্যমে প্রশাসনিক পদ দখলকারীদের যোগ্যতাভিত্তিক প্রক্রিয়ার মাধ্যমে প্রতিস্থাপন করতে হবে। গোয়েন্দা সেবাগুলোকে ব্যাপক প্রাতিষ্ঠানিক সংস্কারের মধ্য দিয়ে যেতে হবে। এর কোনোটাই নজিরবিহীন নয়। দক্ষিণ কোরিয়া এটি করেছে, ইন্দোনেশিয়া এটি করেছে, চিলি একই কাজ করেছে। বাংলাদেশের নূতন সরকারকে বুঝতে হবে যে আইন শৃঙ্খলায় দৃঢ়তা এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি অঙ্গীকার পরস্পর বিরোধী নয়, এগুলো একই জিনিস। যে নেটওয়ার্ক 15 বছরের কর্তৃত্ববাদী প্রকল্প পরিচালনা করেছিল তাকে রাজনৈতিক সহিষ্ণুতার নামে স্বাধীনভাবে পুনর্গঠিত হতে দেওয়া গণতন্ত্র নয়। এটি সেই দায়িত্বের পরিত্যাগ যা অভ্যুত্থান অর্পণ করেছিল। ঢাকার রাস্তায় যে শিক্ষার্থীরা মারা গেছে তারা এমন একটি উত্তরণের জন্য জীবন দেয়নি যা শেষ পর্যন্ত তাদের হত্যার নির্দেশদাতাদের প্রত্যাবর্তনের জায়গা করে দেবে, তাদেরকে পুনর্বাসনের সুযোগ দেবে। তারা জীবন দিয়েছিল এমন একটি বাংলাদেশের জন্য যেখানে রাষ্ট্র একটি দলের পরিবর্তে তার নাগরিকদের সেবা করে, যেখানে জবাবদিহিতা আনুষ্ঠানিক নয় বরং বাস্তব, এবং যেখানে সরকারের যন্ত্র মানুষের বিরুদ্ধে নয় বরং তাদের জন্য কাজ করবে। সেই আত্মত্যাগকে সম্মান করার জন্য ঠিক সেই দৃঢ়তা প্রয়োজন যা উত্তরণ এখন পর্যন্ত দেখাতে ব্যর্থ হয়েছে। জনগণের প্রত্যাশা, সরকার জনগণের স্বপ্ন, জুলাই বিপ্লবের শহীদদের রক্তের প্রতি শ্রদ্ধা কৃতজ্ঞতা জানিয়ে তাদের অবদানকে স্বীকার করে বাংলাদেশকে গণতন্ত্রের পথে এবং উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ।